দেখো আজ আমরা শিখব প্রথম যে টেন্সটা আছে অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, ইনডেফিনিট টেন্স সম্পর্কে আজ আমরা জানবো। এটা হচ্ছে টেন্সের প্রথম যেটা আছে, প্রথমেই আমাদের ইনডেফিনিট টেন্স আছে, প্রথমে এটার অর্থটা বুঝে নিতে হবে আমাদের। ইনডেফিনিট টেন্সের অর্থটা কি, এটার অর্থটা তোমরা এখানে লিখে দিতে পারো। এটা হচ্ছে সাধারণ বর্তমান কাল। সাধারণ বর্তমান কাল, ঠিক আছে। টেন্স মানে কাল বা সময়, ঠিক আছে। আচ্ছা, তাহলে সাধারণ বর্তমান কাল এর আরেকটা নাম আছে। দেখো এর আরেকটা নাম হচ্ছে কি, সিম্পল প্রেজেন্ট। ঠিক আছে, অর্থাৎ যদি বলে সিম্পল প্রেজেন্ট টেন্স করো তাহলে কিন্তু এই একই নাম, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট বলতে যা বোঝাবে এই সিম্পল প্রেজেন্ট বলতে কিন্তু ঠিক তাই বোঝাবে। অর্থাৎ এই টেন্সটার দুটো নাম, প্রথমে এটা বুঝতে হবে। এবার দেখো আমরা এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এটা কি করে বুঝবো, ঠিক আছে। দেখো তাহলে কি করে বুঝবো আমরা। দেখো যেসব কাজ বর্তমান কালে হয় বা হয়ে থাকে, বর্তমান কাল বলতে বোঝায় আমরা প্রত্যেক দিন যা যা করি, ঠিক আছে। অর্থাৎ আমি সকাল থেকে সন্ধ্যা অবধি যা যা করি, শুধু আমি না, আমি তুমি বা অন্য সবাই যে যা কিছু করে না কেন সেটাই হচ্ছে এই টেন্সে পড়বে। ঠিক আছে, ধরো আমি বলো আমি ঘুম থেকে উঠি, আমি এই কটার সময় ঘুম থেকে উঠি, আমি এই কটার সময় স্কুলে যাই, এই কটার সময় খাই, ঠিক আছে, এই কটার সময় বাবা বাজারে যায়, মা রান্না করে। তাহলে এই জাতীয় প্রত্যেক দিন যে যা করে এইগুলো বলতে গেলে তখন এই টেন্সে পড়ে সেটা, ঠিক আছে। তাহলে বর্তমানকালে হয় বা হয়ে থাকে মানে এটা অটোমেটিক্যালি হয়ে থাকে, ঠিক আছে। এবং কি বোঝাবে, চিরন্তন সত্য। চিরন্তন সত্য কথাটা আমরা জানি, চিরন্তন সত্য মানে হচ্ছে সারা জীবন একই থাকবে, অর্থাৎ যেটার কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, তাকে বলা হয় চিরন্তন সত্য। অর্থাৎ সারা জীবন, যেমন ধরো সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কি চিরন্তন সত্য, মানে এটা কোনোদিনও পাল্টাবে না, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয় চিরন্তন সত্য। তাহলে এক হচ্ছে প্রত্যেক দিন যা যা করব সেই ধরনের কাজ এই টেন্সে পড়বে, আর হচ্ছে চিরন্তন সত্য যদি কোনো বাক্য বোঝায় সেটাও এই টেন্সে পড়বে। তখন হচ্ছে এরকমের যদি বোঝায় তাহলে তাকে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে, ঠিক আছে। আমাদের প্রথম সংজ্ঞাটা ভালো করে বুঝতে হবে। প্রথমে বোঝার কাজ, প্রত্যেকটা টেন্সে আমাদের দুটো জিনিস ভালো করে মনে রাখতে হবে। এক হচ্ছে বাংলা দেখে চেনা কোন টেন্স, অর্থাৎ চেনার উপায়টা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর হচ্ছে এই গঠনটা, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। গঠনটা অন্যগুলো তোমাদের বুঝলে চলবে, কিন্তু গঠনটা কিন্তু অবশ্যই মুখস্থ করতেই হবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের চেনার উপায়টা দিয়েছি, কি করে চিনবো। ধরো আমি একটা বাংলা বাক্য বললাম, এই বাক্যটা আমি কিভাবে আমি এটাকে ইংলিশে ট্রান্সফার করব, ঠিক আছে। দেখো তাহলে আমি চিনব কি করে। ধরো এই আমি বললাম আমি ভাত খাই, তাহলে এটা আমি কি করে বুঝবো যে এটা কোন টেন্সে আছে। দেখো তাহলে চেনার উপায় কি করে চিনবো, বাংলা বাক্যের শেষে, বাংলা বাক্যের শেষ মানে কেমন, এই ধরো যেটা বাংলা বাক্য আমি ভাত খাই এর শেষে, শেষে অর্থাৎ এই খাই শব্দটা শেষে কেমন থাকবে, এই দেখো এই শব্দগুলো থাকতে পারে, রস্যই, তারপর অন্তস্থ জ যেটা আছে, ও, এ। যেমন ধরো আমি যদি যাই লিখি তাহলে লাস্টে রস্যই আসে, আর আমি যদি বলি সে যায় তাহলে লাস্টে এরকম অন্তস্থ জ আসে। তুমি যাও তাহলে লাস্টে ও আসে। আর দেখো এখানে করে, সে কাজ করে, ঠিক আছে, করে হলে লাস্টে এ আসে। তাহলে এই ধরনের বা এই জাতীয় শব্দ বা উচ্চারণ আসে। তার মানে এই শব্দের শেষে যদি আমরা এই জাতীয় কোনো উচ্চারণ পেয়ে থাকি তাহলে সেটি এই টেন্সে পড়বে। দেখো তুমি প্রত্যেক দিন যা যা করি বা তুমি যা যা করো সেটা তুমি বলো, দেখো এর বাইরে একটাও যাবে না, ঠিক আছে। দেখো প্রত্যেকটা লাস্টে এই কথাগুলোর মধ্যে আসবেই, এর বাইরে যাবেই না, ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা চিনলাম যে এরকমের বাংলা যদি আসে তাহলে এটা ইনডেফিনিট টেন্সের মধ্যে পড়বে। এবার এটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করব, এই ট্রান্সলেট মানে ইংরেজিতে ট্রান্সফার করার জন্য তোমাকে অবশ্যই এই গঠনটা মুখস্থ রাখতে হবে। এইটা অবশ্যই যদি আমরা মুখস্থ রাখি তবেই কিন্তু আমরা এই ধরনের বাক্য নিজেরা বলতে পারবো। এটা কিন্তু স্পোকেনের কাজেও অবশ্যই কাজে লাগবে,
প্লাস নিজে বিভিন্ন ধরনের গল্প স্টোরি লিখতে গেলেও এই টেন্সটা এবং পাস্ট ইনডেফিনিট টেন্সটা খুব কাজে লাগে। ঠিক আছে, অতএব এটা কিন্তু সবার পারতেই হবে। আচ্ছা দেখো, তাহলে গঠনটা অবশ্যই মুখস্থ রাখবো। গঠনে কি করব দেখব। গঠনটা প্রথমে সাবজেক্ট বসবে। সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, অর্থাৎ যে কাজটি করে। তারপরে সাবজেক্টের পরে আমাদের কি করতে হবে? মূল ভার্ব। দেখো মূল ভার্বটা ব্যবহার করব আমরা। মূল ভার্বকে দেখো, মূল ভার্ব মানে কি? ধরো আমি বললাম গো, গো, দেখো ওয়েন্ট, গান। আমরা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল করেছি। তা এইটা হচ্ছে এই যে V1, এই যে V1 মানে কি? ভার্বের প্রথম ফর্ম। ঠিক আছে, এটা হচ্ছে V2 আর এটা হচ্ছে V3, মানে সংক্ষেপে আমরা এটা লিখি, মানে ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। তাহলে এই যে V1টা লিখলাম, এইটা দেখো কত নামে পরিচিত। আমরা এটাকে মূল ভার্ব বলি, এটাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলি, আবার V1ও বলি। অর্থাৎ এই জিনিসটা এই তিনটে নাম। ঠিক আছে, অর্থাৎ তাহলে সাবজেক্টের পরেই, অর্থাৎ যেটার যা ইংরেজি শুধুমাত্র সেই শব্দটাই বসবে এখানে। মূল ভার্ব বলতে সেটাই বোঝাবে। তারপরে অবজেক্ট। অবজেক্ট মানে হচ্ছে বস্তু বা জিনিস। ঠিক আছে, বস্তু বা জিনিসের নাম, এটা তুমি এখানে জিনিস এটা লিখে রাখতে পারো। ঠিক আছে, বস্তু বা জিনিস বোঝাবে। এবার দেখো, এবার তাহলে যখন আমরা গঠনটা মুখস্থ করব, তাহলে এই জাতীয় যত বাক্য আছে তুমি প্রত্যেকদিন কি কি করো সেগুলো কিন্তু সব নিজেরা করতে পারবে। ঠিক আছে, দেখো তুমি যদি বলো তুমি প্রতিদিন যাবে, ধরো তুমি বললে আমি ভাত খাই, তাহলে এই ভাত খাই এটা আমি কি করে ইংরেজি করবো? আমি কি করে বুঝবো যে এটা আমি এই টেন্সে করবো? তাহলে প্রথমে কি আমরা দেখো উপায় শিখেছি, কি চেনার উপায়? বাংলা বাক্যের শেষে, অর্থাৎ এরকম একটা বাংলা বাক্য থাকবে, এর শেষের শব্দ, প্রত্যেকটা টেন্স ধরার একটাই নিয়ম, শেষের শব্দটা দেখো। অর্থাৎ বাংলা বাক্য এর শেষের শব্দটা আমাদের বুঝিয়ে দেবে যে এটা কোন টেন্সে আছে। ঠিক আছে, তাহলে দেখো খাই, তার মানে আমরা কি যে জিনিস শিখেছি এটা, এই যে রশ্মিটা আছে এখানে, খাই। তার মানে আমরা এবার কি করবো? তাহলে আমরা যদি এই গঠনে করি তাহলে অটোমেটিক্যালি এই বাক্যটার ইংরেজি হয়ে যাবে। যেমন ধরো প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট এখানে আমি, আমি ইংরেজি হচ্ছে আই। তারপরে কি? আমাকে কিন্তু ভার্ব আনতে হবে। এখানে তুমি যদি বাংলা এখানে ভাত আছে, এখানে তুমি যদি রাইস লিখে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আই, রাইস, ইট ওরকম দিলে কিন্তু ভুল হয়ে যাবে। ইংরেজির ক্ষেত্রে এইখানে যে গঠন, গঠনের বাইরে গেলেই ভুল, এটা সবসময় মনে রাখতে হবে। অর্থাৎ তাহলে ভার্ব কোনটা? তুমি যদি মনে করো আমি ভার্বটা বুঝি না, কিছু টেন্সের ট্রান্সলেশন করার ক্ষেত্রে যদি মনে করো ভার্ব বুঝি না, তাহলে একটা উপায় আছে। লাস্টে যে শব্দটা থাকবে বুঝবে এটাই আমার ভার্ব। ঠিক আছে, লাস্টে যে শব্দ দেখে বুঝতে পারলাম যেটা এই টেন্স, সেটাই আমার ভার্ব। তাহলে আমি কি করব? তাহলে এই যে খাই, তাহলে খাওয়া থেকে কথাটা আসলো, তাহলে ইট মানে খাওয়া, তাহলে আই ইট, তারপরে কি অবজেক্ট, অবজেক্ট মানে বস্তু, তার মানে কি খাই আমরা? ভাত খাই, তাহলে আই ইট রাইস। এই হয়ে গেল। তাহলে এইভাবে আমরা ট্রান্সলেট করলে অটোমেটিক্যালি এই বাংলাটা দাঁড়িয়ে যাবে। অর্থাৎ আমি ভাত খাই, এটা ইংরেজি হচ্ছে আই ইট রাইস। ঠিক আছে, দেখো এরপর আমরা দেখবো পরের যে ট্রান্সলেশনটা আছে। দেখো আমরা বল খেলি, খেলি। দেখো তাহলে আমরা খেলি কি করে বুঝলাম? দেখো এটা কোন টেন্সে পড়বে? খেলি। দেখো লাস্টে লয় রশ্মি ই কারটা আসছে, ই কারটা উচ্চারণে আসছে আমাদের। তাহলে এটাও কিন্তু এই রকমের উচ্চারণ, এই জাতীয় কি শব্দ থাকবে বা শব্দ বা উচ্চারণ আসে, তাহলে এটাও কিন্তু এই ইনডেফিনিট টেন্সেই পড়বে। ঠিক আছে, অর্থাৎ তাহলে আমরা সাবজেক্ট কি আমাদের প্রথমে আছে উই, তারপর কি করবো আমরা? খেলি ইংরেজি খেলি। খেলার ইংরেজি কি? খেলি কথাটা কোথা থেকে আসলো? খেলা শব্দ থেকে। আমরা এখানে লক্ষ্য রাখবো খেলা, খেলি, তারপরে খেলে, এই জাতীয় সবগুলোর ইংরেজি হচ্ছে পেলে। তাহলে উই পেলে, অর্থাৎ বি অন, অর্থাৎ যা ইংরেজি, খেলার যা ইংরেজি সেটা বসিয়ে দিলেই হয়ে যাবে, আমাদের আর কিচ্ছু করা লাগবে না। ঠিক আছে, তাহলে উই পেলে কি খেলি? বল। তাহলে এখানে উই পেলে বল, এই হয়ে গেল, বাস। তাহলে এইটুকু করলে আমরা এই টেন্সটার এইটুকু আমরা করতে পারবো। তাহলে তুমি প্রত্যেকদিন যা যা করো সেইগুলো শুধু এই গঠন অনুযায়ী করে দিলে হয়ে যাবে। তবে এই টেন্সে আর একটা জিনিস লক্ষ্য রাখবে, দেখো এখানে লিখে নেবে সবাই প্রত্যেকে এইটা ভালো করে আগে খাতায় লিখবে, প্রত্যেকটা একটা একটা করে। ঠিক আছে, তারপরে তোমরা এইগুলো ফলো করবে, নিয়মগুলো বাড়িতে বসে নিজেরা দেখবে এবং এইগুলো বুঝে বুঝে মুখস্থ রাখবে।
অর্থাৎ আমাদের কিন্তু সব কিন্তু মুখস্থ রাখতে হবে না, শুধুমাত্র চেনার উপায়টা মনে রাখবো আর হচ্ছে গঠনটা মনে রাখবো। দেখো এই টেন্সটা কিন্তু এখানেই শেষ না। এবার আর কি আছে তোমাদের, একটা পয়েন্ট দিয়ে এখানে পয়েন্ট করে বা স্টার চিহ্ন দিয়ে লিখতে পারো, যদি না, এখানে যদি লেখো না, প্রথমে লেখো কর্তা যদি। কর্তা মানে কি? সাবজেক্ট। কর্তা মানে সাবজেক্ট। সাবজেক্টকে সংক্ষেপে আমি সাব লিখছি, এসইউবি। মনে রাখবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। অর্থাৎ এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এখানে তোমরা কাজ করতে পারো, এখানে কিন্তুও লিখে দিতে পারো, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে? ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে। এবার যদি মনে করো আমি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই বুঝি না, তাহলে কি করব? আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি সেটা বুঝতে হবে। দেখো থার্ড পারসন হচ্ছে কি, মানে আমি আর তুমি বাদে, ভালো করে মনে রাখবে, আমি আর তুমি অর্থাৎ আই আর হচ্ছে ইউ বাদে যদি একজনকে বোঝায়, ঠিক আছে? মানে এখানে কিভাবে লিখি? একজন, এটা একটা ব্যক্তিও হতে পারে, বস্তুও হতে পারে, একজনকে বোঝায়, তাহলে সেটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ দেখো পারসন মানে হচ্ছে ব্যক্তি, মানে একজনকে বোঝাবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে সংখ্যায় একজনকে বোঝাবে। ভালো করে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ব্যাপারটা বুঝবে। আমরা যদি পার্সন শিখি, দেখবে এখানে আছে, দেখবে আই আর উই, মানে আমি আমরা, এটা হচ্ছে ফার্স্ট পারসন, এটা হচ্ছে কি ফার্স্ট পারসন, এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? তারপরে ইউ, তুমি তোমরা, এটা হচ্ছে সেকেন্ড পারসন। আর এই দুটো বাদে যাই আসবে না কেন সেটা থার্ড পারসন, ঠিক আছে? এই দুটো বাদে যাই এখানে আসবে সাবজেক্ট, সেটা হচ্ছে থার্ড পারসন। তবে কি হতে হবে? শুধু থার্ড পারসন হলে হবে না, সিঙ্গুলার মানে সংখ্যায় একজন হতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু এই গঠনে করতে পারবে, এটা যেটা শেখাচ্ছে আর কি। দেখো তাহলে কেমন হবে এটা, ধরো উদাহরণ এক্সাম্পল দিয়ে আমরা বোঝাচ্ছি। এক্সাম্পলটা কেমন হবে দেখো, আমি বললাম সে বই পড়ে। দেখো এখানেও পড়ে অর্থাৎ এর মতো, লাস্টে কিন্তু এর মতো উচ্চারণটা আসছে। তোমরা এখানে এর লেখার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য এখানে তোমাদের লিখে দিলাম যে এখানে এ আসে, বই পড়ে। দেখো তাহলে এই যে পড়ে, এটা দেখে বুঝতে পারলাম আমরা ইনডেফিনিট টেন্সে আছে। ভালো করে আগে দেখে বুঝতে হবে কোন টেন্সে আছে, ইনডেফিনিট টেন্সে আছে। তারপর আমাদের লক্ষ্য করতে হবে দেখি সাবজেক্টটা কি আছে। তাহলে সাবজেক্টের জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, কারণ এখানে আই আর উইও এটাও নেই আর ইউও নেই। তার মানে কি এখানে তো হি আছে, সাবজেক্ট কি সে হচ্ছে হি, বা সিও দিতে পারো এখানে তোমরা, ঠিক আছে? তাহলে এখানে তো এই তিনটের মধ্যে একটাও নেই, তাহলে এটা থার্ড পারসন এবং একজনকে বোঝাচ্ছে, এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়ে গেছে। এই জন্য তাহলে কি হবে? তারপরে কি রিড, অর্থাৎ ভার্বটা আসবে, রিড, আর ই এড, রিড। এর সঙ্গে তাহলে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এখানে এস হয়ে যাবে, রিডস। তারপরে কি পড়ে? বই পড়ে, হি রিডস বুক। এইটা তোমাদের মনে রাখতে হবে। তাছাড়া দেখো এবার আরেকটা যদি দিই, আমি এখানে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো রাম, এখানে দিলাম রাম। ধরো প্রতিদিন স্কুলে যায়। ভালো করে বুঝবে, দেখো রাম প্রতিদিন স্কুলে যায়, অর্থাৎ এই যায় দেখেছো অন্তস্থ আছে। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারলাম এটা ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে এটা আমি কিভাবে করব? দেখো এখানে রাম আছে, একটা নাম আছে, ঠিক আছে? অর্থাৎ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি যদি বাবা প্রতিদিন
বাজারে যায়, মা প্রতিদিন রান্না করে, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এখানে কিন্তু একজনকেই বোঝাচ্ছে, এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমি কি করবো, এখানে দেখো রাম, তারপরে কি করবো, গো মানে যাওয়া, তাহলে যায়, যাওয়া ইংরেজি কি, গো, গো মানে যাওয়া, গো, এর সঙ্গে এস বাই এস, তাহলে এখানে আমি ইএস যোগ করবো, রাম গোজ, তারপরে কি গো বসলে, এটা এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, গো বসলে অটোমেটিক্যালি তারপরে টু চলে আসবে, এটা সবসময় মনে রাখবে। যেখানেই গো দেবো, গোর পরে গোর সঙ্গে যাই থাক না কেন, গো এর পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম যাই দাও না কেন, তারপরে অটোমেটিক্যালি টু চলে আসবেই আসবে, এটা তোমাকে ধরা বাঁধা মনে রাখতে হবে। ঠিক আছে, গোস টু, তারপর কোথায় যায়, স্কুলে। আর আমাদের যদি টাইম থাকে এরকম, দেখো প্রতিদিন, প্রতিদিন, আজকে, এখন, তখন, যখন, তাহলে এই জাতীয় যদি টাইম আসে, টাইম সবসময় লাস্টে বসে যায়, এভরিডে, EVERYDAY, এভরিডে। এবং টাইম, টাইম সবসময় হয় বাক্যের শেষে বসবে অথবা একেবারে ফার্স্টে বসবে। ঠিক আছে, ফার্স্টে অথবা লাস্টে, এটা মনে রাখবে যে টাইম যাই দেওয়া থাকুক না কেন, শুধু এই টেন্স না, যে কোনো টেন্সে তোমার টাইম যদি দেওয়া থাকে সেটা হয় প্রথমে থাকবে অথবা লাস্টে। ঠিক আছে, মাঝখানে কিন্তু টাইম বসালেই কিন্তু ভুল হয়ে যাবে, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, তারপর দেখো, এবার আমাদের একটা প্রশ্ন এখানে কিন্তু মনে মনে আসবে যে আমি কি করে বুঝবো যে কোথায় আমি এস দেবো আর কোথায় আমি ইএস দেবো, এটা আমি কি করে বুঝবো, এটাই তো আমি এস দিয়েছি আর এটাই ইএস যোগ করেছি, তাহলে এটা আমি কি করে বুঝবো যে কোনটার সঙ্গে আমি এস দেবো আর কোনটার সঙ্গে আমি ইএস দেবো। দেখো তাহলে এই রুলটাও ভালো করে লিখে নেবে নিচে। দেখো, যেসব শব্দের শেষে, যেসব, এটা লিখে নেবে সবাই, শব্দের শেষে, যেসব শব্দের শেষে ও, CH, SH, SS, X থাকে, তার সঙ্গে সর্বদা ইএস যুক্ত হয়, ইএস যুক্ত হয়, এবং বাদ বাকি সব হবে। কিন্তু যদি দেখি কোনো শব্দের শেষে, দেখো ও, CH, যেমন ধরো আমি গো লিখলাম, গো আমি এস দেবো না, তাহলে দেখো এটার গো লাস্টে যে, এই জন্য দেখো লাস্টে যে ও আছে, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা এখানে দেখো, তাহলে এইগুলো থাকলে, এগুলো যে কোনো একটা থাকলেই আমরা ইএস যোগ করবো, এই জন্য এটাতে আমরা ইএস যোগ করেছি, গো হয়ে গেল। আমি রাম এখানে ক্যাচেস দিতাম, এই ক্যাচ দিয়ে CH এর সঙ্গে ইএস যোগ দিতাম। ঠিক আছে, তাহলে এইভাবে এটা করতে হয় না। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবে। তাহলে এই মূল বিষয়গুলি হচ্ছে কি কি, এক হচ্ছে তোমাকে চেনার উপায়টা মনে রাখতে হবে, 2 নম্বর হচ্ছে গঠনটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, চেনার উপায়টা তোমাকে বাক্য থেকে বুঝতে পারলে হবে যে এটা এই টেন্স, টেন্স দেখার পরে গঠনটা মনে রাখাই হচ্ছে মূল ব্যাপার। আর তারপরে এই পয়েন্টটা অবশ্যই মনে রাখতে হবে যে সাবজেক্ট থার্ড পারসন হলে আমি কি করব। প্রথমেই এটা করার সব থেকে ভালো উপায় হচ্ছে প্রথমেই লক্ষ্য করা যে সাবজেক্ট থার্ড পারসন আছে কিনা, ইনডেফিনিট টেন্সে বলে দেখি থার্ড পারসন আছে কিনা, এইখানে লক্ষ্য করা, তাহলে আর ভুল যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, তারপরে তোমরা এবার এক এক করে ওই রুল অনুযায়ী, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, সেই রুল অনুযায়ী করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, সবাই ভালো করে করবে। আর যদি কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, যেখানে যেখানে অসুবিধা হবে আমাকে জানাবে, আমি সেই আবার দরকার হয় আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই থাকবে।